নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করব। তার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। কোনো মতেই ধারাবাহিকভাবে কিছু বলিয়া উঠিতে পারিতেছি না। এক কথা বলিতে অন্য কথা আসিয়া পড়ে। পাঠক পাঠিকাদের বিরাজভাজন হইতেছে কিনা জানি না। যাই হোক, বেলা 11টার সময় দাদা বাসায় আসিয়া পৌঁছাইলেন। দাদা ও বৌদি ঠাকুরকে পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং দিনটি অতি সুন্দরভাবে কাটিয়া গেল। আমার বৌদি রন্ধনকার্যে অত্যন্ত নিপুণা ছিলেন এবং লোকজন খাওয়াইতেও তাহার আনন্দের সীমা ছিল না। সুতরাং আহারাদির ব্যবস্থা যে বেশ সুখপ্রদই হইয়াছিল তাহা বলাই বাহুল্য। বৈকালে বৌদির সঙ্গে ঠাকুরের কিছুক্ষণ কথাবার্তা হইয়াছিল, কিন্তু আমি সেখানে অতি অল্পক্ষণই উপস্থিত ছিলাম, সুতরাং সেই বিষয়ে বিশেষ কিছুই বলিতে পারিলাম না। সন্ধ্যার প্রাক্কালে স্থানীয় একজন ভদ্রলোক ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। ইহাকে পূর্বেও কয়েকবার দাদার বাসায় দেখিয়াছি এবং ইনি হয়তো সংবাদ পাইয়াই ঠাকুরের নিকট আসিয়াছিলেন। কথাবার্তায় কী হইয়াছিল স্মরণ নাই, কিন্তু বিশেষভাবে লক্ষ্য করিয়াছিলাম যে ভদ্রলোকের যেন কেমন একটা আত্মগম্ভীর ভাব এবং তিনি নিজে যেন নিতান্তই তাচ্ছিল্যের সহিত ঠাকুরের কথাগুলি শুনিতেছেন। যাইবার সময় তিনি একান্তে দাদাকে বলিয়া গিয়াছিলেন যে তাহার বিবেচনায় ঠাকুর অতি সাধারণ লোক, তাহার মধ্যে কোনো বিশেষত্বই নাই এবং তিনি যে নামমাত্র আহার করেন, কি একটা রোগ থাকিলে নাকি এই রকম অতি সামান্য আহার করিয়াও বাঁচিয়া থাকা যায়। দাদার নিকটেই তাহার এই মন্তব্যের কথা শুনিলাম। শুনিয়া মাথাটা গরম হইয়া উঠিল এবং ভাবিলাম যে তখনই যাইয়া ভদ্রলোকের সঙ্গে একটা বোঝাপড়া করিয়া আসিব। কিন্তু মতিবাবু ও বরদাবাবু কথাটা বলিতে তাহারা এমনভাবে হাসিয়া উঠিলেন যে ব্যাপারটা নিতান্ত লঘু হইয়া উড়িয়া গেল। আমি মনে মনে একটু লজ্জিতই হইলাম। এখন ভাবি যে অযথাই ভদ্রলোকের উপর বিরক্ত হইয়াছিলাম। ঠাকুরের নিকট কত লোক আসিল, কত লোক গেল, কেহ আকৃষ্ট হইল, কেহ হইল না। ইহা তো দীর্ঘ 30 বছর ধরিয়াই দেখিলাম। যে আকৃষ্ট হইল না তাহার অপরাধ কি? তাহার চোখে ঠাকুরের কোনো মাধুর্যই ধরা পড়িল নাই, তাহাতে আমার কি? এমনও অনেক ক্ষেত্রে দেখিয়াছি যে ঠাকুরের প্রতি খানিকটা আকৃষ্ট হইয়া পাই করিয়াও শেষ পর্যন্ত ঠাকুরকে পায় নাই। একটা দৃষ্টান্তের উল্লেখ করিতেছি। আমার এক বন্ধু আমার বিডন স্ট্রিটের মেসে ঠাকুরের কাছে কয়েকবার যাতায়াত করিয়াছিলেন। তাহার কথাবার্তায় এবং হাবে ভাবে আমার মনে হইয়াছিল যে তিনি ঠাকুরকে তার শ্রদ্ধার চক্ষেই দেখিতে আরম্ভ করিতেছেন এবং বোধহয় শীঘ্রই ঠাকুরের কৃপালাভ সমর্থন হইবে। কিন্তু একটা গণ্ডগোল বাধিয়া গেল। ওই ভদ্রলোকের স্ত্রী তখন এক মারাত্মক অসুখে ভুগিতেছিলেন। ঠাকুরের নিকট একদিন ওই রোগের কথাটা উত্থাপন করিলাম। প্রশ্নটা ঠাকুর কিভাবে হইয়াছিল মনে নাই, কিন্তু ঠাকুরের উত্তরটা বেশ স্পষ্ট মনে আছে। ঠাকুর বলিয়াছিলেন, ওষুধ তো খুঁজা পাইলাম না। আমিও ওই ভদ্রলোকের দুজনেই ঠাকুরের কথা ইহাই বুঝিলাম যে রোগিণীর জীবনে আর কোনো আশা নাই। পরে এলোপ্যাথিক চিকিৎসায় রোগিণী ভালো হইয়া যাওয়ায় ওই ভদ্রলোকের মনে একটা খটকা বাঁধিয়া গেল এবং তিনি ঠাকুরের নিকট যাতায়াত ছাড়িয়া দিলেন। পরে ভাবিয়া দেখিয়াছিলাম যে ঠাকুরের কথাবার্তায় যে অর্থ আমরা করিয়াছিলাম তাহা হয়তো সমীচীন নাও হইতে পারে। ঠাকুরের নিকট কেহ রোগ উপশমের উপায়ের জন্য আসিলে তিনি সাধারণত গাছগাছড়ার এবং ক্বচিৎ কখনো ধাতু ঘটিত ঔষধের ব্যবস্থা করিতেন এবং তাহার জানিত এই সকল রোগের মধ্যে ওই রোগিণীর উপযুক্ত কোনো ঔষধ নাই। শুধু এই কথাটাই হয়তো তিনি বলিয়াছিলেন। ওই ভদ্রলোকের সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা ছিল। এখনও যে নাই এমন কথা বলি না, তবে দেখা সাক্ষাৎ আর বড় একটা হয় না। আমি বহুবার ভাবিয়াছি যে ভদ্রলোকের কি দুর্ভাগ্য, এমন একটা নিশ্চিন্ত আশ্রয় পাইয়াও পাইলেন না। পরে অবশ্য ঠাকুরের মুখে শুনিয়াছি যে কে আসিবে না আসিবে তাহা নির্দিষ্ট আছে।
কোনো ব্যতিক্রম হইবার উপায় নাই। যাহাই হোক, পরের দিন প্রাতকালে আমি দামোদর নদীর দিকে রওনা হইলাম। মতিবাবু ও বরদাবাবু তখনও চা পর্ব সম্পূর্ণ সমাধান হয় নাই, সুতরাং তাহারা বাসাতেই রহিয়াছিলেন। ঠাকুর মতিবাবুর স্ত্রীর জন্য লাটার ডগা সহযোগে একটা ঔষধের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। গাড়িতে মতিবাবু আমাকে বলিয়াছিলেন যে কলকাতায় টাটকা ডগা দুর্ঘট, সুতরাং আমতায় একবার খোঁজ করিয়া দেখিতে হইবে। দাদার আর্দালি আমাকে বলিয়াছিলেন যে দামোদর নদীর তীরে অনেক লাটা গাছ আছে। এই অনুসন্ধানেই আমি বাহির হইয়াছিলাম। কিছু দূর যাইয়া লক্ষ্য করিলাম যে ঠাকুরও আমার পিছনে পিছনে আসিতেছেন। আপনি আবার কেন আসিলেন জিজ্ঞাসা করাতে ঠাকুর আমাকে বলিলেন, আপনি কি লাটা গাছ চেনেন? ঠাকুরের কথায় আমার চৈতন্য হইল। বাস্তবিকই তো, আমি তো লাটা গাছ চিনি না, অথচ একাকী সেই গাছের সন্ধানেই বাহির হইয়াছি। একটু যাইতেই লাটা গাছের সন্ধান মিলিল। ঠাকুর কয়েকটি গাছ আমাকে চিনাইয়া দিলেন এবং আমিও পছন্দ মতো অনেকগুলো ডগা সংগ্রহ করিলাম। কিন্তু একটা গাছের উপরের দিকে কয়েকটা অত্যন্ত হাউসনাগী ডগা ছিল। সেগুলি আমি অনেক চেষ্টা করিয়াও পারিতে পারিলাম না। ডগাগুলো এত মনোরম যে এই কয়টিকে ছাড়িয়া যাইতে মোটেই ইচ্ছা হইতেছিল না। বাসায় ফিরিয়া আকশি গোছের একটা কিছু লইয়া আসিব কি না ভাবিতেছি, এমন সময় ঠাকুর আমাকে বলিলেন, এই ডগাগুলি নেন। ঠাকুরের দিকে চাহিয়া দেখি যে সেই ডগাগুলি নাই। বন্ধুরা, এখানে আমি একটু ভুল বলেছি, গাছের দিকে চাহিয়া দেখি যে সেই ডগাগুলি নাই। ঠাকুর আমার চেয়েও খাটো ছিলেন। কি করিয়া যে চক্ষের নিমিষে ডগাগুলি পারিয়া ফেলিলেন তাহা আমি আজও বুঝিয়া উঠিতে পারি না। বন্ধুরা, আমরা তো একটা যারা ভক্ত বা যারা আমরা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জেনেছি, নিজেদের আগ্রহের জন্য জানতে পেরেছি, আমরা তো তারা জানি আমাদের ঠাকুর স্বয়ং ভগবান। সুতরাং লেখক যে এখানে লিখেছেন যে চক্ষের নিমিষে ডগাগুলি পারিয়া ফেলিলেন, তাহা আমি আজও বুঝিতে পারি না। সবই তার অলৌকিক ক্ষমতা ওনার। তো বন্ধুরা, আমি পর থেকে পাঠ করছি। বাসায় ফিরিয়া আসিয়া ঠাকুর বলিলেন যে 9টার গাড়িতেই তিনি কলকাতায় ফিরিয়া যাইবেন। দাদা ও বৌদির ভরসা ছিল যে ঠাকুর সেই দিনটাও আমতাতেই থাকিবেন। সুতরাং তাহারা একটু মনক্ষুণ্ণ হইলেন, কিন্তু আমি জানিতাম যে একবার যাইব বলিলে ঠাকুরকে ফেরানো অসম্ভব, কাজেই সেইরূপ কোনো চেষ্টাই করিলাম না। বরদাবাবু ও মতিবাবু ঠাকুরকে লইয়া চলিয়া গেলেন। আমি সেই দিনের জন্য আমতাতেই থাকিয়া গেলাম। বন্ধুরা, পরের দিন আমি এই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ভাগ পাঠ করা শুরু করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। আর বন্ধুরা, দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার একমাত্র রিকোয়েস্ট। কারণ আমার ঠাকুর সম্বন্ধে, আপনাদের ঠাকুর সম্বন্ধে আরও সকলে যেন জানতে পারে।